নমস্কার, দেখছেন কলকাতা টিভি। ডাক্তার বলছেন বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। ভারতে যে ডায়াবেটিসের প্রকোপ বেশি তা আমরা সকলেই জানি, কিন্তু হার্ট ফেলিয়ার কথাটির সঙ্গেও কিন্তু আমরা অজানা নয়। বিশ্বের প্রায় 40% হার্ট ফেলিয়ার রোগী ভারতীয়। তাদের মধ্যে যেমনটা জানা যাচ্ছে 50% রোগী 5 বছরের বেশি বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে। শুধু তাই নয়, করোনা পরিস্থিতিতে আমরা দেখেছি হার্ট ফেলিয়ার হয়ে অনেক তারকা প্রাণ হারিয়েছেন, যেমন পুনিত কুমার, সঙ্গীত শিল্পী কে, বিগ বস জয়ী সিদ্ধার্থ শুক্লা। অর্থাৎ আমাদের আরো বেশি সচেতন হওয়া উচিত। আর এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন 4 জন বিশিষ্ট চিকিৎসক। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ওয়াই.কে. সুভাষ সিং। নমস্কার, আমি ডক্টর ওয়াই.কে. সুভাষ সিং। আমি কনসালটেন্ট কার্ডিওলজিস্ট আসানসোলে প্র্যাকটিস করি। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রমন রাজ। नमस्कार, मैं डॉक्टर रमन राज हूँ। मैं इंटरवेंशन कार्डियोलॉजिस्ट हूँ। आसनसोल एचएलजी हॉस्पिटल में मेरा अपना प्राइवेट क्लिनिक भी है। আজকে আমরা পেয়ে গিয়েছি ডক্টর সত্যেন্দ্রনাথ দত্তকে। I am Dr. Satyendranath Datto, MBBS, MD, DM Cardiology. I am practicing in Health World Hospitals, Durgapur for the last 5 years. আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কৌশিক সুর। আমি ডক্টর কৌশিক সুর। আমি রানীগঞ্জ এবং আসানসোল এরিয়ায় কার্ডিওলজি দিয়ে প্র্যাকটিস করি। আপনাদের সকলকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। আমি প্রথমেই ডক্টর ওয়াই.কে. সুভাষ সিং এর কাছে যাব। আজকে আলোচনার প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটা রাখবো, এই হার্ট ফেলিয়ার আসলে কি? তো হার্ট ফেলিয়ার ইজ একটা জিনিস আছে যেটাতে আপনার কষ্ট হবে, কোনো সিমটমস হবে। সিমটমস বলতে গেলে আপনার বুকে ব্যথা হতে পারে। মোস্টলি পেশেন্টদের হাঁটাচলা করলে একটু নিঃশ্বাসের কষ্ট হবে, বা অনেক সময় পেশেন্ট কমপ্লেন করতে পারেন যে ওনাদের বুকের ধড়পড় ধড়পড় করছে, বা ক্লান্ত হয়ে যাচ্ছেন, কিছু করলে, হাঁটাচলা করলে বা সিঁড়ি চাপলে ক্লান্ত হয়ে যাচ্ছেন খুব তাড়াতাড়ি। যদি এই সিমটমস গুলো হয়, দেন ইট ক্যান বি হার্ট ফেলিয়ার। আর এর সাথে যদি আপনার মনে করুন হাত পা ফুলে যাচ্ছে, স্পেশালি যদি আপনার রাতে ঘুমোতে যাচ্ছেন, তখন কিছুক্ষণ ঘুমাবার পরে আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তো সেইগুলো সিমটমস গুলো থাকলে সেটা হার্ট ফেলিয়ার হতে পারে। দ্যাট দিস আর দ্য সিমটমস উইচ ক্যান পয়েন্ট টুয়ার্ডস হার্ট ফেলিয়ার। সো যদি এই সিমটমস গুলো থাকে, দেন ইউ শুড কনসাল্ট ডক্টর এন্ড গেট ইভ্যালুয়েটেড ফর হার্ট ফেলিয়ার। আচ্ছা, হার্ট ফেলিয়ার কেন বলে? সত্যি কি হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেয়? প্রশ্নটা হচ্ছে যে হার্ট ফেলিয়ার হলে কি হার্টের পাম্পিং পাওয়ারটা বা হার্টের ফাংশনটাও কম হয়ে যায়? ইয়েস, মোস্ট অফ দ্য কেসে যখন হার্ট ফেলিয়ার হয়, দ্যাট ইজ বিকজ ওটা হয় কারণ হার্টের পাম্পিং পাওয়ার যেটা থাকে, হার্ট অ্যাক্টস অ্যাজ এ পাম্প। তো ওটার কাজ হচ্ছে সব জায়গায় রক্তকে পাঠানো। তো ওর একটা হার্টের যদি পাম্পিং পাওয়ারটা কম হয়ে যায়, তাহলে ওটা হার্ট ফেলিয়ার করতে পারে। দ্যাট ইজ দ্য ওটাই সব থেকে কমনেস্ট কজ ফর হার্ট ফেলিয়ার। এছাড়া যদি নর্মাল হার্টের পাম্পিং পাওয়ার থাকে, তাহলেও কিন্তু হার্ট ফেলিয়ার হতে পারে। অনেক ক্ষেত্রে ভালভের প্রবলেমের জন্য হতে পারে। অনেক ক্ষেত্রে হার্টের চারিদিকে যে একটা লাইনিং থাকে, কভার থাকে, সেই কভারের যদি প্রবলেম থাকে, তাহলেও হার্ট ফেলিয়ার হতে পারে। এছাড়া হার্ট যদি নর্মালও থাকে, কিন্তু অন্য কোনো শরীরের প্রবলেম আছে, যেমনি অনেক ডাউন আছে, বা থাইরয়েড অনেক বেশি বেড়ে আছে, বা কোনো ইনফেকশন আছে, বা কিডনির প্রবলেম আছে, তো এইসব কারণেও হার্ট ফেলিয়ার হতে পারে। তো এইসব যখন কারণ হয়, তখন হার্টের প্রবলেম কিছু না থাকলেও কিন্তু হার্ট ফেলিয়ার হতে পারে। ডক্টর সিং কে আমার পরের প্রশ্ন, হার্ট ফেলিয়ার হলে তৎক্ষণাৎ মৃত্যুর কি কোনো সম্ভাবনা থাকে? এমন নয়। হার্ট ফেলিয়ারের পেশেন্ট অনেক বছর ধরে বাঁচতে পারেন। ওনারা ওষুধ দিলে বা মেডিসিন খেলে, বা অনেক সময় অনেকগুলো ডিভাইসেস, স্পেশাল ডিভাইসেস আছে, সেইগুলো লাগালে হার্ট ফেলিয়ারের পেশেন্টগুলোর লাইফ অনেকটা বেঁচে থাকেন, ওনারা সুস্থভাবে থাকেন, ইভেন অনেকটা অ্যাক্টিভিটিসও করতে পারেন, নর্মাল লাইফও যেতে পারেন। অনেক সময় এমন কারণে হার্ট ফেলিয়ার হতে পারে যেটা কি রিভার্সিবল হয়, মানে কি ওটা কি চেঞ্জ হতে পারে, আর নর্মালও হতে পারে হার্ট ফাংশন, তারপরে পেশেন্ট ক্যান সিজ টু বি ইন হার্ট ফেলিয়ার দেন। আর এছাড়াও আহ, একটা হার্ট ফেলিয়ার পেশেন্টকে সাডেন ডেথ হওয়ার চান্সেস কিন্তু থাকে। অনেক সময় সাডেনলিও পেশেন্ট, হার্ট ফেলিয়ারের পেশেন্ট মারা যেতে পারে। ওটা অনেক কারণে হতে পারে। একটা হতে পারে যে স্ট্রেস যদি সাডেনলি বেড়ে যায় হার্টের উপরে, আর হার্ট এত উইক আছে যে ওটা যদি সহ্য না করতে পারে, তাহলে সাডেন ডেথ হতে পারে। এছাড়া হার্টের রিদম অ্যাবনর্মালিটি, মানে ধড়কনটা যদি খুব ফাস্ট বা খুবই স্লো হয়ে যায় সাডেনলি, সেটাতেও হার্ট ফেলিয়ারের পেশেন্ট অনেক সময় সাডেনলি মারা যেতে পারে।
এছাড়া হার্টের সমস্যা নিয়ে অনেকটা ওর সাথে অ্যাসোসিয়েটেড প্রবলেম, যেমন স্ট্রোক হয়ে গেল বা অন্য কোনো কারণে কিডনি প্রবলেম হয়ে গেল বা ইনফেকশন হয়ে গেল, সেই সব কারণেও কিন্তু পেশেন্ট সাডেনলিও মারা যেতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য পেশেন্টস ক্যান সার্ভাইভ। আচ্ছা ডক্টর সিং, কার্ডিয়াক অ্যারেস্ট, হার্ট ফেলিয়ার এবং হার্ট অ্যাটাক এই সবগুলো কি একই উপসর্গ? হার্ট ফেলিয়ার এই তিনটেই জিনিস আলাদা আলাদা আছে। হার্ট কার্ডিয়াক অ্যারেস্ট মানে হলো যে হার্ট সাডেনলি বন্ধ হয়ে গেছে, কাজ করছে না, ও রিদমটা একদম স্লো বা একদমই ডাউন হয়ে গেছে, সেটাকে বলা হয় কার্ডিয়াক অ্যারেস্ট। তখন পেশেন্ট সাডেনলি মারা যাওয়ার অনেক বেশি চান্সেস থাকে। আর এছাড়া হার্ট ফেলিয়ারটা আপনাকে বোঝালাম যে সিমটমস গুলো হবে, সেটা আপনার চেস্ট পেন বা বুকে ব্যথা বা নিঃশ্বাস নিতে কষ্ট বা বুকে ধড়ফড় করা বা ক্লান্ত হয়ে যাওয়া, এই সিমটমস গুলো হতে পারে, বা হাত পা ফুলে যাচ্ছে বা ঘুমোলে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হার্ট অ্যাটাক বলতে গেলে সেটাতে একটা সাডেন জিনিস হয়, সাডেনলি পেশেন্টের খুব জোরে বুকে ব্যথা হবে, চাপের মতন ফিল করবেন, একটা মনে হবে যে কিছু অনেক আহ, অনেক বেশি প্রবলেম হচ্ছে, সাডেনলি কোনো ডক্টরকে দেখাবার প্রয়োজন মনে হবে, সেই সময় আপনার ঘাম টাম হতে পারে আর নিঃশ্বাস নিতে কষ্টটাও হতে পারে। হ্যাঁ, তো এইগুলো সিমটমস গুলো একটু ওভারল্যাপিং আছে, কিন্তু বলতে গেলে এদের এন্টিটিস আর টোটালি ডিফারেন্ট। আর এমনিতে হার্ট ফেলিয়ার বা হার্ট অ্যাটাকের পেশেন্ট থাকলে ওনাদের সাডেন ডেথ হতে পারে, যে কারণে আমি আগে আপনাকে বোঝালাম। তো ওই হার্ট ফেলিয়ার বা হার্ট অ্যাটাকের পেশেন্টের সাডেন ডেথও হতে পারে, দ্যাট ইজ কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, কোনো রকমের উপসর্গ ছাড়াই হার্ট ফেলিয়ার কি হতে পারে? হ্যাঁ, হার্ট ফেলিয়ার কোনো সিমটমস না থাকলেও হতে পারে। ইট ইজ রিলেটিভলি আনকমন বলতে গেলে, মানে অত কমনলি হয় না, বা স্টার্টিং অফ দ্য প্রবলেমে যখন ধরা পড়ে না তখন এইভাবে হতে পারে যে হার্ট ফেলিয়ার হচ্ছে কিন্তু পেশেন্টের কিছু সিমটমস হচ্ছে না। তো ইউজুয়ালি কিন্তু পেশেন্ট দেখাতে আসবেন যখন ওনাদের সিমটমস হবে তখন, বা কোনো কষ্ট হলেই। কিন্তু হার্ট ফেলিয়ারের অনেকগুলো প্রবলেমস থাকে যে ইনিশিয়াল ফেজে কোনো সিমটমস নাও করতে পারেন, বা অনেক পেশেন্টরা ওই সিমটমস গুলোকে টলারেট করে নেন আর ওইটাকে নর্মাল পার্ট ভেবে ওনারা কোনো ডক্টরকে নাও কনসাল্ট করেন। তো আমি সাজেস্ট করবো যে কোনো কষ্ট থাকলে ইমিডিয়েটলি কোন ডক্টরকে কনসাল্ট করা হোক। আর অনেক সময় সিমটমস গুলো আপনার এক্সারসাইজ করলে বা অনেক টেস্ট করলে তাহলেই ধরা পড়বে যে হ্যাঁ হার্ট ফেলিয়ার আছে, যেটাতে ব্লাড টেস্ট হতে পারে বা এক্সারসাইজ টেস্ট হতে পারে, যেগুলোতে ক্লিয়ার হতে পারে যে আপনার হার্ট ফেলিয়ার আছে কিনা। কিন্তু মোস্ট অফ দ্য পেশেন্টস উইল হ্যাভ সাম অর দ্য আদার সিমটমস, যেগুলো আমি আপনাকে আগে বুঝালাম। এবারে আমি আসবো ডক্টর রমন রাজের কাছে। কোন অবস্থার কারণে হার্ট ফেলিয়ারের সম্ভাবনা বেশি থাকতে পারে? तो वो हार्ट फेलियर होने के चांसेस ज्यादा हैं जिनको पहले से हार्ट की डिजीज हो, या कोरोनरी आर्टरी डिजीज हो, या वाल्व की डिजीज हो, या कार्डियोमायोपैथी हो, या हार्ट की रिदम एबनॉर्मेलिटी हो जैसे एट्रियल फिब्रिलेशन हो, या और भी डिजीजेस हैं जैसे हाई ब्लड प्रेशर की शिकायत हो, बहुत लॉन्ग स्टैंडिंग ब्लड शुगर हो, और या फिर हाइपरथायरॉयडिज्म या हाइपोथायरॉयडिज्म हो, रीनल डिजीजेस हो, किडनी डिजीजेस हो, इन सब में भी हार्ट फेलियर होने के चांसेस ज्यादा होते हैं। जो अल्कोहलिक हैं उनको भी हार्ट फेलियर होने के चांसेस होते हैं। আপনার কাছে আমার পরের প্রশ্ন, হার্ট ফেলিয়ারের জন্য কি ঝুঁকি কি রয়েছে? पहले से प्री एग्जिस्टिंग कंडीशन हार्ट की हो, जो पहले से हार्ट की डिजीज हो, उसमें अगर उस कंडीशन में अगर आप दवाइयां छोड़ देते हैं, या आपको रिदम की एबनॉर्मेलिटी हो जाती है, या आप ज्यादा पानी पी लेते हैं, तो या फिर किसी तरह का इन्फेक्शन लग जाता है बॉडी में, या खांसी सर्दी हो, या पेशाब में इन्फेक्शन हो, इन सब कंडीशंस में हार्ट फेलियर के कंडीशंस बढ़ जाते हैं। আচ্ছা, বার্ধক্যের কারণে কি এই হার্ট ফেলিয়ারের প্রভাব বাড়ে? जी, हार्ट फेलियर का बढ़ते उम्र से कोई रिलेशन नहीं है। सिर्फ अगर उम्र बढ़ रही हो तो हार्ट फेलियर इसका कारण नहीं हो सकता है, या बढ़ती उम्र हार्ट फेलियर का कारण नहीं हो सकता है। तो ये उम्र के कारण नहीं होता है, लेकिन हार्ट फेलियर किसी भी उम्र में हो सकता है, बच्चों में से लेकर के ओल्ड एज तक किसी भी एज में हो सकता है। আপনার কাছে যেটা জানতে চাইবো, ভারতীয়রা কি এই রোগে বেশি আক্রান্ত হয়? इंडियंस में हार्ट फेलियर थोड़ा ज्यादा होने के चांसेस होते हैं, क्योंकि हमारे जेनेटिक बनावट ऐसी है कि हम लोगों में, इंडियंस में हार्ट फेलियर
यूरोपियन काउंटरपार्ट से ज्यादा होते हैं। ডক্টর রমন রাজ, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এই হার্ট ফেলিয়ারের লক্ষণ এবং উপসর্গগুলি কি কি রয়েছে? हार्ट फेलियर में जब किसी को हार्ट फेलियर होता है तो उसे एक्सेस ज्यादा सांस की दिक्कत होती है। कुछ दूर चलने से ही सांस में दिक्कत आने लगती है, सीढ़ी चढ़ने से सांस में दिक्कत आती है, या किसी किसी केस में सीधे लेटने से भी सांस में दिक्कत हो सकती है। थकावट बहुत जल्दी हो जाता है, और पैर पैर में सूजन आ सकता है, और खांसी, सूखी खांसी हो सकती है। तो ये सब साइंस एंड सिम्टम्स हैं कि जिससे हम समझ सकते हैं कि हार्ट फेलियर हो रहा है। এবারে আমি যাব ডক্টর সত্যেন্দ্রনাথ দত্তর কাছে। অল্প বয়সীদের কি হার্ট ফেলিয়ার হতে পারে? The propensity of heart failure is all throughout the age groups, but the etiology, the reason, karon behind the heart failures are different in different age groups. যারা কম বয়স্ক তাদের জন্মগত হার্টের অসুখ এবং ভালভের অসুখ বা হার্টে ফুটোজনিত কারণে হার্ট ফেলিয়ার হতে পারে, এবং যত বয়স বাড়ে কারণগুলো চেঞ্জ হয়। সেগুলো হার্টের রক্তনালী ব্লকেজ থেকে শুরু করে হার্টের পাম্প করার ক্ষমতা ইনহেরেন্টলি কম, মায়োকার্ডাইটিস বা হার্টের ইনফ্লামেশন এই জন্য বেশি পরিমাণে হতে থাকে। কম বয়স্কদের ক্ষেত্রে হার্ট ফেলিয়ার হতে পারে এবং তার মূল কারণ হার্টের ভালভের অসুখ বা জন্মগত কিছু হার্টের অসুখ হয়। আচ্ছা, কারো যদি হার্ট ফেলিয়ার হয় এবং চিকিৎসা করাতে দেরি হয় তাহলে কতটা প্রভাব পড়তে পারে বলে মনে করছেন? হার্ট ফেলিয়ার হওয়ার পর যত আমরা আমাদের চিকিৎসা ডিলেড করব বা দেরি করব, তত হার্টের মধ্যে কিছু পার্মানেন্ট চেঞ্জেস, কিছু পার্মানেন্ট ড্যামেজেস হতে থাকে, এবং যেগুলো পরবর্তীকালে চিকিৎসা করা সত্ত্বেও আগের মতো অবস্থায় ফেরানো যায় না। তাই হার্ট ফেলিয়ারের চিকিৎসা আমরা যত দেরিতে করব, জীবনের ফিউচার জীবন বা প্রগনোসিস তত খারাপ হতে থাকে। এবং সবসময় এটা বলা হয় হার্ট ফেলিয়ার শুরু হওয়া মাত্র সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু করা উচিত, যাতে ফার্দার ড্যামেজ আটকানো যায় এবং জীবন প্রলং করা যায় বা লম্বা করার চেষ্টা করা যায়। ডক্টর দত্ত, এই হার্ট ফেলিয়ার কিভাবে শনাক্ত করা যায়? হার্ট ফেলিয়ারের বিভিন্ন ধরনের সিমটমস হতে পারে, বা আমরা যেগুলো খুব সহজেই বুঝতে পারি, যেমন গোড়ালি, পায়ের পাতা বা পা ফোলা, যেমন রাত্রেবেলায় ঘুমানোর সময় কাশি হওয়া বা শ্বাসকষ্ট হওয়া, বা সাধারণ হাঁটা চলা বা একটুখানি কাজ করলেই হাঁপিয়ে যাওয়া, বা হঠাৎ হঠাৎ হার্টের গতি নর্মালের থেকে অনেক বেশি থাকা, এগুলো মূলত হার্ট ফেলিয়ারের সিমটমস। এগুলো দেখেই চিকিৎসা শুরু করা উচিত বা স্থানীয় ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করা উচিত। আচ্ছা, কোনো রোগী যদি জানায় যে তার হার্ট ফেলিয়ার হয়েছে তাহলে প্রাথমিকভাবে কি করা উচিত? হার্ট ফেলিয়ার অসুখ চিহ্নিত হওয়া মাত্রই ভয় পাওয়ার কিছু নেই। হার্ট ফেলিয়ার জেনারেলি একটা ব্যাকগ্রাউন্ড, অন্য কোনো সমস্যার একটা বহিঃপ্রকাশ। তো যখনই হার্ট ফেলিয়ার ডায়াগনোসিস হয়, যত তাড়াতাড়ি সম্ভব আপনার নিকটবর্তী কার্ডিওলজিস্ট এর সঙ্গে যোগাযোগ করুন। তিনি আপনাকে ইভালুয়েট করে আপনাকে বলতে পারবেন যে কি কারণে আপনার হার্ট ফেলিয়ার হয়েছে এবং তার যথেষ্ট চিকিৎসা কিভাবে করা সম্ভব, কি তার প্রগনোসিস, এবং সেইগুলো সম্বন্ধে আপনাকে অবগত করাবেন। হার্ট ফেলিয়ারের চিকিৎসা সম্ভব এবং এই চিকিৎসার মাধ্যমে একজন হার্ট ফেলিয়ারের রোগী লম্বা এবং ভালো জীবন, কার্যকারী জীবন যাপন করতে সক্ষম হবে। ডক্টর দত্তর কাছে আমার শেষ প্রশ্ন, চিকিৎসায় কি এই রোগ সারে? আর যদি চিকিৎসা সম্ভব হয় তাহলে তারপরে কতদিন বাঁচে রোগী? হার্ট ফেলিয়ারের চিকিৎসা গত 10 বছরে অনেক উন্নত হয়েছে। অনেক ধরনের ডিভাইসেস এর আবিষ্কারের ফলে এবং অ্যাভেলেবিলিটির ফলে লাইফের লেন্থ, প্রগনোসিস এগুলো অনেক বেটার হয়েছে। ওষুধপত্র, তাছাড়াও লাইফস্টাইল মডিফিকেশন, এক্সারসাইজ, সঙ্গে থাকা বিভিন্ন ধরনের কোমরবিডিটি যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, বা কোনো অ্যাডিকশন যেমন স্মোকিং, অ্যালকোহলিজম, এগুলো বন্ধ করা, এর সঙ্গে ওষুধ যেগুলো ডাক্তারবাবুরা জেনারেলি হার্ট ফেলিয়ারে ইউজ করায় সেগুলো, তাছাড়া বিভিন্ন ডিভাইস থেরাপি, এর মাধ্যমে চিকিৎসা এখন আগের থেকে অনেক বেশি উন্নত এবং অনেক প্রোডাক্টিভ এবং লম্বা জীবন আমরা জেনারেলি একজন হার্ট ফেলিয়ার রোগীকে দিয়ে রাখতে পারি এখন।
হার্ট ফেলিওরে একজন রুগী কতদিন ভালো থাকবেন বা থাকবেন সেটা ডিপেন্ড করে তার হার্ট ফেলিওরের কারণের উপর, তার ইজেকশন ফ্র্যাকশনের উপর। এর জন্য বিভিন্ন ধরনের গ্রেডিং সিস্টেম বলুন, স্কেল বলুন, সেগুলো আছে। মোদ্দা কথায় মোটামুটি হার্ট ফেলিওর ডায়াগনোসিসের পর 50% মানুষ 5 বছরের বেশি বাঁচেন, এবং 1/3 মতো মানুষ 10 বছরের বেশি বাঁচেন। কিন্তু যত চিকিৎসার উন্নতি চলছে, এই প্রগনোসিস, এই লেন্থ অফ লাইফ পোস্ট ডায়াগনোসিস বাড়তে চলেছে, বেড়ে চলেছে, এবং আশা করি আরো ডেফিনেট চিকিৎসার মাধ্যমে এগুলো আরো বাড়বে ভবিষ্যতে। এবারে আমি যাব ডক্টর কৌশিক সুরের কাছে। আচ্ছা, হার্ট ফেলিয়ার রোগীদের জন্য কি ধরনের ওষুধ দেওয়া হয় বা কি কি সাবধানতা মেনে চলতে বলা হয়? এটা হচ্ছে হার্ট রুগী, বিশেষ করে হার্ট ফেলিওর রুগী, তাদের কি ধরনের ওষুধ দেওয়া হয় এবং তাদের কি ধরনের প্রিকশন দেওয়া হয়। প্রথমত, হার্ট ফেলিওর বলতে যেটা আমরা সাধারণত বুঝি, সহজ কথায় বলতে গেলে আমাদের শরীরের যে ব্লাডের ডিমান্ড, সেটা হার্ট পাম্প করতে পারছে না, হার্ট উইক হয়ে গেছে বেশিরভাগ ক্ষেত্রে। এই সমস্ত ক্ষেত্রে আমরা এমন ওষুধ দিই যেটা হার্টের উপরে যে লোড, হার্টের যে প্রেশার, সেটাকে কমায়, শরীরের সার্কুলেশনটা বাড়ায় এবং ব্লাড প্রেশারও তাতে কমে। এই ওষুধগুলোর একটা কমন সাইড এফেক্ট বা এফেক্ট হচ্ছে যে এই ওষুধগুলো খেলে সাধারণত ইউরিন একটু বেশি হয়, ব্লাডে কিছু লবণের তারতম্য ঘটতে পারে। আমরা হার্ট ফেলিওর রোগীদের মূলত দুটো জিনিস একটু খেয়াল রাখতে বলি, যাতে জলের মাত্রাটা তারা একটু পরিমাণ মতো খান, কম খান। এখন কতটা জল খাবেন সেটা ডিপেন্ড করে পেশেন্টের হার্টের ক্ষমতা কতটা। খুব সিভিয়ার যদি হার্টের উইকনেস চলে আসে তখন হয়তো 1 লিটারের কম, মাঝারি হলে হয়তো আমরা 1.5 লিটারও বা 2 লিটারও আমরা সময় বুঝে অ্যালাউ করতে পারি। তার সাথে সাথে লবণের মাত্রাটা কম করা, এই দুটোই মেনলি দরকার। এই রোগীদের জন্য কোন ধরনের ব্যায়াম সাজেস্ট করবেন? হার্ট ফেলিওর মানে এক্সারসাইজ থেকে মুক্তি না। প্রত্যেকটা মানুষই সুস্থ থাকার জন্য এক্সারসাইজ করা অত্যন্ত দরকার। ইভেন হার্ট ফেলিওর হলেও আমরা যেটা বলি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা ওয়াকিং অ্যাট ইউর ওন পেস, মানে আপনি নিজের গতিতে হাঁটুন, তাড়াহুড়ো করার দরকার নেই, শরীরকে স্ট্রেস দেওয়ার দরকার নেই। যদি সুযোগ থাকে তারা সুইমিংও করতে পারে। কিন্তু ওয়েট বিয়ারিং এক্সারসাইজ, যেমন ভারী ওজন তোলা বা যেগুলোতে শরীরে প্রেসার বাড়ে বা হার্টের আফটার লোড বৃদ্ধি পায়, ওই ধরনের এক্সারসাইজ আমরা হার্ট ফেলিওর হওয়ার পর ডিসকারেজ করি। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, প্রাণায়াম, যোগ ব্যায়াম করতে পারেন, কিন্তু হাই ওয়েট বিয়ারিং এক্সারসাইজ বা শরীরকে খুব বেশি স্ট্রেস দিয়ে বা পরিশ্রম করে করবেন না। নিজের লিমিট কতটা জানুন এবং সাধ্যের মধ্যে এক্সারসাইজ করুন, সেটা শরীরের পক্ষে খুবই উপকারী। আচ্ছা ডক্টর সুর, এই রোগে যারা আক্রান্ত তাদের গাড়ি চালানো কি নিরাপদ? যদি হার্ট ফেলিওর আপনার ওষুধ খেয়ে কন্ট্রোলে থাকে তাহলে ড্রাইভিং এ কোনো রকম বারণ আমরা করি না, তারা ড্রাইভ করতেই পারেন। 4 হুইলার বা 2 হুইলারের ক্ষেত্রেও কোনো বাধা নেই। কিন্তু যদি হার্ট ফেলিওর পেশেন্টের হিস্ট্রি থাকে যে মাঝে মাঝে মাথা ঘুরে যায় বা ব্ল্যাক আউট হয়ে যায়, এই ধরনের কেসগুলোতে আমরা অ্যাভয়েড করি, বা খুব ক্রিটিক্যাল হার্টের অবস্থা থাকলে তবেই আমরা অ্যাভয়েড করি। নইলে যারা হার্ট ফেলিওর ওষুধের দ্বারা সুস্থ আছেন তাদের কিন্তু ড্রাইভিং এ কোনো বাধা নেই। আপনার কাছে জানতে চাইবো, হার্ট ফেলিয়ার কি প্রজননের ওপর কোনো প্রভাব ফেলে? এটার দুটো অংশ আছে। প্রথম কথা, যদি হার্ট ফেলিওর কন্ট্রোল থাকে ফিমেলদের ক্ষেত্রে কিছুটা অসুবিধা হলেও এটা মেজর কোনো ফ্যাক্টর নয়। হার্ট ফেলিওর নিয়েও ফার্টিলিটি মহিলাদের ক্ষেত্রে খুব একটা অসুবিধার সৃষ্টি হয় না। পুরুষদের ক্ষেত্রে দুটো ফ্যাক্টর আছে। প্রথম কথা, অ্যাডভান্সড হার্ট ফেলিওরে যেহেতু পুরুষরা অ্যাক্টিভ পার্টনার, অ্যাডভান্সড হার্ট ফেলিওরে পুরুষদের অনেক সময় অসুবিধা হতে পারে। কিন্তু এমন নয় যে হার্ট ফেলিওর হলে তারা বাচ্চা নিতে পারে না, তারা নিতেও পারে এবং নর্মাল যেটা স্বামী স্ত্রীর সম্পর্ক তাতেও অসুবিধা হয় না উইথ মেডিকেশন। কিন্তু এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের জানতে হবে, সেটা হচ্ছে যে আপনারা যখন স্বামী স্ত্রী সম্পর্ক করবেন সেই মুহূর্তে কিন্তু কোনো রকম পারফরমেন্স এনহ্যান্সিং বা যেগুলো সচরাচর আমরা অনেক সময় দোকান থেকে ওভার দ্য কাউন্টার মেডিকেশন নিয়ে ইউজ করে থাকি, সেই জাতীয় ওষুধ কিন্তু আপনারা নিজের পারফরমেন্স বাড়ানোর জন্য ব্যবহার করবেন না। কারণ হার্ট ফেলিওর পেশেন্টরা সচরাচর নাইট্রেট গ্রুপের ওষুধ খেয়ে থাকে। এই নাইট্রেট অনেক নামে পাওয়া যায় এবং সাধারণত দেখবেন একটা কৌটোর মধ্যে ওষুধ দিনে 2 বার খেতে হয়।
নাইট্রোলং, নাইট্রোকন্টিন, মনিরজিটিন, এইসব বিভিন্ন রকম নামে পাওয়া যায় সরবিট্রেট গ্রুপের ওষুধ। এইসব ওষুধের সাথে কেউ যদি সিলডেনাফিল, টাডালাফিল এইসব পারফরমেন্স এনহ্যান্সিং ওষুধ ব্যবহার করেন, দুটো ওষুধ একসাথে কম্বাইন করে খেলে কিন্তু প্রেসিপিটাস ব্লাড প্রেশার ফল করে, মানে সাডেন পেশেন্ট কিন্তু শকে চলে যেতে পারে, মারা পর্যন্ত যেতে পারে। সুতরাং আপনি যদি একজন হার্ট ফেলিওরের পেশেন্ট, আপনি হার্ট ফেলিওর ওষুধ খেয়ে কন্ট্রোলে রাখুন, এবং ন্যাচারালি আপনার যেটা সম্ভব হয় আপনি সেটা করুন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো রকম ওভার দ্য কাউন্টার পারফরমেন্স এনহ্যান্সিং মেডিকেশন একদমই খাবেন না। আমাদের আজকের পর্বের শেষ প্রশ্ন ডক্টর সুরকে, হৃদরোগে আক্রান্ত রোগীদের অস্ত্রোপচারের কি কোনো বিকল্প রয়েছে? ফেলিওর পেশেন্টদের আজকাল কিছু অ্যাডভান্সড সার্জিক্যাল অপশনও চলে এসছে। সার্জিক্যাল দু ধরনের হতে পারে, একটা হচ্ছে একটু ডিপ ইনভেসিভ সার্জারি, আর দুই হচ্ছে কিছু মিনিমালি ইনভেসিভ ইন্টারভেনশন প্রসিডিউর। দেখুন, হার্ট ফেলিওরের সার্জারি ইজ নট দ্য ফার্স্ট অপশন। প্রথমত, বেশিরভাগ হার্ট ফেলিওর পেশেন্টই ওষুধের উপর ভালো থাকে, কিন্তু যখন খুব অ্যাডভান্সড হার্ট ফেলিওর হয়ে যায় তখন আমরা অনেক সময় সিআরটি বলে একটা মেশিন আছে, অনেকটা পেসমেকারের মতো। সিআরটি মানে কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি। মানে হার্ট বিটের মধ্যে যে অসামঞ্জস্য থাকে সেটাকে ওই মেশিনের দ্বারা সেই অসামঞ্জস্যটাকে দূর করা যায়। কিন্তু প্রত্যেকে কিন্তু সিআরটির ক্যান্ডিডেট নয়, বা এটাও নয় যে আপনাকে হার্ট ফেলিওর হলেই সিআরটি মেশিন লাগাতে হবে। সেকেন্ডলি, হার্ট ফেলিওর একটা ছোট রোগ নয়, হার্ট ফেলিওর বিভিন্ন কারণে হয়ে থাকে। অনেক সময় হার্ট ফেলিওর করোনারি আর্টারি ডিজিজ, আর্টেরিয়াল ব্লকেজের জন্য হয়, এবং তার থেকে হার্টের পাম্পিং কমে যায়। সেই ধরনের পেশেন্টরা অনেক সময় বাইপাস করা, বা হার্টের এলভি সাইজ বড় হয়ে গেলে সেটার কিছু বিশেষ অপারেশন থাকে যেটা দিয়ে হার্টের সাইজ ছোট করা যায়, বা হার্টের কিছু অপারেশন করা যায়, কিন্তু সেটা ক্ষেত্র বিশেষে প্রযোজ্য, সবার ক্ষেত্রে না। আপনাকে একটা জিনিস জানতে হবে, আপনাকে ইন্ডিভিজুয়ালাইজ চিকিৎসা করতে হবে। আপনার যে রোগ আছে সেই রোগ অনুযায়ী যেটা প্রয়োজন সেইটা করতে হবে। একজনের সিআরটি লেগেছে বলেই যে আপনাকেও সিআরটি লাগালে আপনি ভালো থাকবেন সেটা নয়। একজনের অপারেশন হয়েছে বলে যে আপনাকেও অপারেশন করতে হবে সেটা নয়। হার্ট ফেলিওর একটা ব্রড টার্ম, এর আন্ডারে অসংখ্য বিভিন্ন ধরনের হার্টের রোগ আছে, এবং প্রতিটা মানুষকে তার নিজের রোগ অনুযায়ী চিকিৎসা করতে হবে। আজকে অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছি আমরা। সকলকে ধন্যবাদ জানাবো আপনাদের। তবে অনুষ্ঠান শেষে দর্শকদের যেটা বলবো, আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমাদের চিকিৎসকরা যে সমস্ত পরামর্শ দিয়েছেন। একটু সাবধান হলেই আমরা সকলে হয়তো ভালো থাকবো। সকলেই ভালো থাকুন, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।